তাদের মেম্বাররা আলাদা বসলো, মেজরিটি মাইন্ডলি। তার মানে দুটোতেই আদার সাইডের কিছু এমএলএ আছে। মানে মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্টের যে ইস্ট বেঙ্গল টাইপের যারা বসলো সেখানেও কিছু হিন্দু মেম্বার্স রয়েছে, আর এখানে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি যেখানে বসলো মুসলিম মেম্বার্স রয়েছে। এরা অপরাপর সংখ্যালঘু। আমি কটি জিনিস ভুলে যায়, সে সময় কিন্তু পার্টি হুইপ বলে একটা জিনিস আছে। অনেকে বলে যে হিন্দুরা, ওরা বলে হিন্দুরা তাহলে এটার জন্য ভোট করলো না কেন, মুসলমানরা এটার জন্য ভোট করলো কেন। আরে ভাই, সকলে একটা পার্টির মেম্বার ছিল, সকলে ওখানে এমএলএ হাওয়ায় ঘুরছিল না। পার্টি থেকে বলে পার্টি মেম্বার হয়ে এটা না হলে তো হাওয়া হয়ে যাবে, তুই দল থেকে বরখাস্ত হয়ে যাবে। এখনো যেটা হয় রাইট, পার্লামেন্ট বসেছিল, চয়েস কি দেওয়া হলো এই প্রতিটি ইন্ডিভিজুয়াল গ্রুপকে, whether you will join India or whether you will join Pakistan। তাহলে দুদিকে যদি বলতো জয়েন ইন্ডিয়া, তাহলে অখণ্ড বাংলা ভারতে থাকতো। দুদিকে যদি বলতো জয়েন পাকিস্তান, তাহলে অখণ্ড বাংলা পাকিস্তানে থাকতো। বাস্তবে হিন্দু মেজরিটি ডিস্ট্রিক্ট গুলোর যে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি দেশ, তাদের মেজরিটি বলেছে উই উইল জয়েন ইন্ডিয়া। মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্টসদের যে অ্যাসেম্বলি বসলো, তাদের মেজরিটিটা বলেছে উই উইল জয়েন পাকিস্তান। এইটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, যার উপর এবার ভিত্তি করে এই রেজাল্ট পাওয়া গেল। তোমার রিজলিউশন এসছে যে ডাইভার্জেন্স আছে ভিউতে, এবার দাগটা কাটো। এটা হচ্ছে র্যাডক্লিফের ম্যান্ডেট পাওয়া গেল, ঠিক আছে? এটা হচ্ছে ভোট। এবার শ্যামাপ্রসাদের ভূমিকা এবার আসছে, শ্যামাপ্রসাদরা হিন্দুদের মধ্যে 10% ভোট পায়নি, নট ইভেন 10%। তার মানে শ্যামাপ্রসাদরা যদি থাকতো এবং ছিল সেই অ্যাসেম্বলিতে, সেই দিন ভোটও দিয়েছে পশ্চিমবঙ্গের ভারতে যোগ দেওয়ার পক্ষে, তারা পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দেয়নি, তারা হিন্দু মেজরিটি ডিস্ট্রিক্টগুলোর ভারতে যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। বাট ধরো তারা যদি থাকতো এবং কংগ্রেস বলে কোনো বস্তু না থাকতো, তাহলে তাদের ভোটে হতো না, তার থেকে মুসলিম লীগ মেম্বার্স বেশি ছিল পশ্চিমবঙ্গ অ্যাসেম্বলিতে, রাইট? নো কংগ্রেস, শ্যামাপ্রসাদ এবং হিন্দু মহাসভা প্রেজেন্ট, ওয়েস্ট বেঙ্গল would have gone to পাকিস্তান। কংগ্রেস আছে বাট নো শ্যামাপ্রসাদ, তাদের সংখ্যা মুসলিম লীগের থেকে বেশি ছিল পশ্চিমবঙ্গে। ইট would have still gone to India। কথাটা বোঝার চেষ্টা করো, এটা পুরোটাই একটা পুরো ফলস। কেন বলছি এবার লোকটার কথা বলি, যে আমার যেহেতু পারিবারিক প্রেফারেন্স স্টেশন আছে গোবিন্দলাল ব্যানার্জি তার নাম, ঠিক আছে? বালিগঞ্জে বাড়ি, ঠিক আছে? মানে আমার ঠাকুমার বাপের বাড়ি, বাবার মামার বাড়ি, ঠিক আছে? গোবিন্দলাল ব্যানার্জি। ইনফ্যাক্ট তার মেয়ে রত্না পিসি আমাকে খুবই গর্বিত এবং যে তার পেপারসগুলো সব আমাকে দিয়ে গেল, তার যে সে যে এডিটার একদম আছে। আমি একটা লাইভ করে দেখিয়ে যাবে, দেখি একটু আনতে পারি কিনা, এক সেকেন্ড। তো চলো, তারপরে সে রাজনীতি থেকে খুব দূরে চলে যায়, কিন্তু সে সারাক্ষণ লেটার টু এডিটর লিখতো। আচ্ছা, মানে স্টেটসম্যান এইসব জায়গায়, ঠিক আছে? এগুলো হচ্ছে তার এই গোবিন্দলাল ব্যানার্জির লেটার টু এডিটর, দিনের পর দিন। এটা হচ্ছে 1970 থেকে 75। আচ্ছা, এই সেটের মধ্যে রয়েছে, মানে 70 থেকে 75-এর মধ্যে উনি প্রচুর চিঠি লিখেছে। এটা হচ্ছে 62 থেকে 69, ঠিক আছে? লিখেই গেছে। প্রচণ্ড এডুকেটেড লোক ছিল, মানে লেখাগুলো আমি তো পড়েছি। এই যে গোবিন্দলাল ব্যানার্জি, ফর্মার মেম্বার অফ বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, BLA, মানে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি না, তখন অবিভক্ত। হ্যাঁ, এটা কিন্তু এর আরেক কারণে গুরুত্বপূর্ণ, অ্যালফাবেটিক্যালি ডাকা হতো তো ব্যানার্জি। পশ্চিমবঙ্গের ভারতে ভোট দেওয়ার পক্ষে প্রথম ভোটদানকারী হচ্ছেন ইনি। আচ্ছা, ফার্স্ট ভোটার ফর ওয়েস্ট বেঙ্গল জয়নিং ইন্ডিয়া। আচ্ছা, প্রথম জন, কারণ রোল কলে, এমন নয় যে সে রেস করে এগিয়ে গেছে, এরকম নয়, বিষয়টা এরকমভাবে হয় না। তখন তো ইলেকট্রনিক সিস্টেম ছিল না, তখন ভোটের জন্য কল করা হতো, অর্ডারে, মানে রোল কল টাইপের, ঠিক আছে? তাতে সে প্রথমে তাকে ডাকা হয়েছিল, কারণ ব্যানার্জি বলেছিল। তো এইটা হলো বিষয়। তার মানে বিধানসভায় যদি হিন্দু মহাসভার যে সংখ্যা ছিল, এই দিয়ে পশ্চিমবঙ্গ, এটা পুরোটাই এই দিয়ে পশ্চিমবঙ্গের ভারতে জয়েনিং হয় না। বিধানসভায় কংগ্রেসের যে সংখ্যা ছিল,
এই দিয়ে পশ্চিমবঙ্গের ভারতে জয়েনিং হয় এবং হয়েছে। গট ইট? এবার কেউ বলতে পারে যে হ্যাঁ বিধানসভায় হয়তো কম ছিল, কিন্তু যে পরিবেশটা সৃষ্টি করা যার ফলে চাপে পড়ে, ঠিক আছে, এই যে কংগ্রেসিরা হয়তো ভোট দিতে বাধ্য করেছে, এই পরিবেশটা হয়তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেছে। ওকে, লেট আস পুট দ্যাট টু টেস্ট। ঠিক আছে, আমরা খুব স্পষ্টভাবে আনন্দবাজারের আর্কাইভস থেকে ধরে ধরে পাই, যেটা জয়া চ্যাটার্জির বইতেও খুব ডিটেলে আছে, পশ্চিম বাংলাকে ভাগ করে ভারতের হিন্দু মেজরিটি অংশগুলোকে যোগ করাতে হবে, এর জন্য অধিকাংশ সভাও কংগ্রেস করে। আচ্ছা, সভা পরিষদের খুব একটা ভূমিকা নেই না, সে কিছু করেছে, কিন্তু অধিকাংশ সভা কংগ্রেস করে। এবার একটা কথা শুনুন, অধিকাংশ সভা করেছে কংগ্রেস, হিন্দুদের অধিকাংশ ভোট পেয়েছে কংগ্রেস, পশ্চিমবঙ্গের ভারতে যোগ দেবার পক্ষে বিধানসভায় অধিকাংশ ভোট দিল কংগ্রেস বিধায়করা, পশ্চিমবঙ্গ সৃষ্টি করলো শ্যামাপ্রসাদ। আমি শুধু এই ফ্যাক্টস গুলো দিয়ে যাবো। বিজেপি আইটি সেল রটিয়ে দিল নাকি এটা আগে থেকেই ছিল? কারণ আমি এটা অনেককেই বলতে শুনেছি। তার একটা কারণ আছে, পশ্চিমবঙ্গ যে তৈরি করেছে, মানে আসলে কংগ্রেস বলতে তো দিল্লি কংগ্রেস না, আমাদের এই বাংলার কংগ্রেস, তারা না, তারা আসলে বহুকাল ধরে একখানা পশ্চিমবঙ্গ তৈরি হবার পরে রেফিউজি ইনফ্লাক্স, কেন্দ্র যে আমাদেরকে টাকা লুট করে নিয়ে যাচ্ছে, জওয়াহরলাল নেহরু প্রচন্ড আমাদের এখানে ইয়ে করেছে, ঠিক আছে, আরে রাজ্য খাড়া করতে যে প্রায় 30-40 বছর বা তারও বেশি সময় ধরে লাগে এই জিনিসটা, এখনো যে নির্মাণ প্রক্রিয়া চলছে ওই অভিজ্ঞতা থেকে, ঠিক আছে, সেখানে যাদের এই নির্মাণ প্রক্রিয়ায় কোনো যোগদান নেই তাদের অনেক সময় আছে এবং পুঁজি আছে এগুলো নিয়ে এই ফ্যাক্টরিগুলো তৈরি করার, ঠিক আছে। তোমার অন্য একটা জিনিস বলছি, বুঝবে এই জিনিসগুলো, আমি কটা মিথ বাস্টিং করতে চাই, সেই কারণে এই কথাগুলো বলা। 46 সালে ভোট হয়েছে, হিন্দুদের 10%ও পায়নি, হিন্দু ভাষাও পায়নি, 10% ভোটও পায়নি, সিট শতাংশ আরো কম, ভোটের শতাংশ বোধহয় 6 না 5, মানে জাস্ট নেগলিজিবল। আচ্ছা, এটাই তো তার জনভিত্তি তখনকার, ওকে, হিন্দুদের মধ্যে 6-5% ভোট আছে ধরো পশ্চিমবঙ্গে কংগ্রেসের। আজ থেকে 60-70 বছর পর যদি কেউ বলে 2024-এ পশ্চিমবঙ্গে কংগ্রেস একটা নির্ণায়ক শক্তি ছিল, বিষয়টা কেমন শোনাবে? ভাবো যে অধীর চৌধুরী তখন যখন হুঙ্কার দিয়েছিল, সারা পশ্চিমবঙ্গ চেপে গেছে। আজ থেকে 70 বছর পর যদি এই কথাটা বলা হয়, তোমরা হাসছো তো, তোমরা হাতে কিন্তু হাসবে না। যদি ঠিকঠাক হোয়াটসঅ্যাপ বেড়ে ফেড়ে পরে ভাষাকে দাঁড় করানো হয়, তোমার নাতি কিন্তু হাসবে না। এখানে ক্যামেরা করছে যে ভাইরা হাসছে, কিন্তু ঠিক আছে, হাসবে না, কিন্তু ব্যাপারটা এইরকম, ওকে। আমি সংখ্যা দিয়ে বলছি, আমি যা যা সংখ্যা চাই, আমি আর ফ্যাক্টসে। এবার সেখানে একটা কথা বলবো, আরে ঠিক আছে, বাংলা ভাগ ইত্যাদি অত বুঝতে পারিনি আমি, তারপরে তারপরে একটা চান্স পেয়েছিল যখন হয়তো বাঙালি কংগ্রেসকে ভোট দিয়েছে, কারণ বোঝেনি যে এরকম পূর্ববঙ্গে অত্যাচার হবে, এরকম ভাবে হিন্দুদের উপর আক্রমণ হবে, এরকম ভাবে মানুষের ঢল নামবে, এত কিছু বোঝেনি, ঠিক, তাই জন্য তো কংগ্রেসকে ভোট দিয়েছে। যেই বুঝে গেছে এবং সবচেয়ে সাম্প্রদায়িক হানাহানি চলছে, তখন ঢাকায় হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, বরিশালে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, খুলনা হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, 1950, ঠিক আছে, 51, এগুলো আমাদের কাছে খুব দগদগে ঘটনা। 52-তে তো ভোট হচ্ছে, এইবার তো পুরো হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গে সুইপ করে যাবার কথা, করছে না, ভর্তি আবার আমরা 10%, যাক তারা সেখানে আবার কংগ্রেস জিতছে। হ্যাঁ, কংগ্রেস জিতছে, বিরাট সংখ্যক ভোট পাচ্ছে কমিউনিস্টরা, মহাসভা হচ্ছে 4th না 5th, ভাই এটা কি হলো? 4th হলে ব্যাপারটা কি হয়? নওশাদ সিদ্দিকী, হ্যাঁ কিছু লোক মনে করে পশ্চিমবঙ্গে হয়তো যে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী হচ্ছে পশ্চিমবঙ্গ পুরো সেই রাজা। ভাই এটা তো কথা না। আমি
চট করে দুটো প্রশ্ন করবো। বুঝতে পারছো, আমি এই পুরো বিষয়টাকে এখানে রাখলাম তার আরেকটাও কারণ রয়েছে। এটা যদি শ্যামাপ্রসাদ মুখার্জির পুরো কিন্তু নেগেটিভ কথাগুলো হলো, রাইট রাইট, ঠিক আছে, আর অনেক নেগেটিভ আছে, কিন্তু দিনের শেষে আমি কিন্তু হুগলি জেলার চিরাটের বলাগড় যে থানা, তার জিরাট স্টেশন, সেখানে পাটুলি গ্রাম, সেখানে মঠবাড়ি, তোমার বাড়িতে দুর্গাপূজা, আমাদের বাড়িতে দুর্গাপুজো 350 বছর ধরে নরবলি হতো, এসব যাই হোক গেলাম হতো আগে যেটা আছে, বাট যাই হোক ডাজন্ট ম্যাটার। বড় কথা হচ্ছে আমরা সেখানকার সন্তান। এই রেল ধরো, এই গঙ্গা, গঙ্গা যেহেতু তুমি থাকবে স্ট্রাকচারটা বুঝতে পারবে যে গঙ্গা আর রেল লাইন এর মাঝের একটা জোন হয় আর রেল লাইনের এপারের একটা জোন হয়। তো আমরা যদি গঙ্গার ওপারেও আছি, আমাদের কিন্তু একই টাইপের একটা জোনিং আছে। তো গঙ্গা এবং রেল লাইনের মধ্যে শ্যামাপ্রসাদ দেব বাড়ি, আর রেল লাইনের ওপারে আমাদের বাড়ি। আচ্ছা, ঠিক আছে, হুগলি, জিরাটে, হুগলি বলে না, জিরাটেই। সো আমাদের নেটওয়ার্কের অংশ। আচ্ছা, ঠিক আছে, ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি চেনা জানা ফ্যামিলি। আমাদের আর আমার ঠাকুমার বড়দা ফার্স্ট ভোটটা দিয়েছিল পশ্চিমবঙ্গে ভারতে জয়েন করার জন্য, আমাদের শ্যামাপ্রসাদ শেখাতে এসব। বাট তোমার শ্যামা হোয়াটসঅ্যাপে দেখেছো আমাদের ফ্যামিলি শ্যামাপ্রসাদকে, ঠিক আছে, বাইরে পেঁপে কিনতে দেখেছে, এটা তফাৎ আছে। এবার এবং আরেকটা জিনিসও দেখেছে 1943-এ যখন এই বড় বাজারে এই সব মন্নন্তর না একদম গণহত্যা করা, কালো বাজারি মানে কি, কালো বাজারি কোনগুলো, কোনগুলো প্ল্যান আর প্ল্যানার কে? এই যে এখন যেগুলো দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা বিজনেস সামিট করে ফরফর করে আশপাশে, যেগুলো বুদ্ধদেব ভট্টাচার্য যখন বিজনেস করার জন্য সব ইউনিভার্সিটি করে, তখনও পাশে যেগুলো ফরফর করছিল, তারপরে জ্যোতিবাবুর সময় যেগুলো ফরফর করতো, যাদের চাপে মুখ্যমন্ত্রী, মানে যাদের মাধ্যমে বিড়লা অ্যাক্ট করে গান্ধীকে দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদের একজন হতে হবে এই সিস্টেম করানোর চেষ্টা করেছিল, তারাই কালোবাজারি এবং মজুদদারি করে 60 লাখ বাঙালিকে খুন করায়। এবং তাদের উত্তরসূরিরা এখনো এই বড় বাজারে বাঙালিকে জাস্ট জুতোর তলায় রাখে। এবার তুমি বলতে পারো বাঙালি সব কিছু কিনতে ওখানেই যায়, হ্যাঁ বাঙালি তো মমতার বাংলা সিনেমা দেখতেও যায়। এইটাই হচ্ছে, তুমি আসলে মনোপলি হিসেবে জিম্মি করে রেখে একটা সাম্রাজ্যবাদী ব্যবস্থায়, ঠিক আছে। বাংলা ভাগ হলে বাংলা পক্ষের কি অবস্থান? বাংলা ভাগ নিয়ে যদি বিজেপি সিরিয়াসলি এগোয়, সেক্ষেত্রে বাংলা পক্ষের কি অবস্থান? আমি একটা কথাই বলতে চাই, আমরা জানি যে বিজেপি, কেন্দ্রীয় বিজেপি যদি বলে বাংলা ভাগ হয়, ঠিক আছে, ভিশন টাইপের, আর 7 দিন পরে বিল আসছে, এরকম যদি একটা ঘটনা ঘটে, দেবজিৎ সরকার আছে, শুভেন্দু অধিকারী আছে, সৌমিত্র খান আছে, ঠিক আছে, এরা সব আমার বাড়ির সামনে লাইন দিয়ে অপেক্ষা করবে বলে বাঁচো। এটাই বাংলা ভাগ চাইবে যারা, বাংলা ছাড়া হবে তারা। এবং একটা কথা বলতে চাই বাংলা ভাগের প্রসঙ্গে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে দেওয়া হচ্ছে, এটা বাস্তব। পশ্চিমবঙ্গের 10,000 একর জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে মোদী সরকার, জলও দিচ্ছে, 10,000 একর ডাইরেক্ট। পশ্চিমবঙ্গ ছিল সেটা মোদী ক্ষমতায় আসার আগে, এখন সেটা বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশের সরকার তাদের ওখানে ভেতরে প্রচার করেছে যে বেড়ে গেল বাংলাদেশের আয়তন। মানে কি ডিম পেড়েছে ভাই? রাষ্ট্র তো ডিম পারে না। আমার জমি তুমি দিয়ে দিয়েছো, 17,000 একর জমি দিয়ে দিয়েছে, 7,000 একর জমি বিনিময়তে নিয়েছে। তো এরকম বিজনেস করলে, এরকম যদি বিজনেসম্যান হয়, ঠিক আছে, যে কিনা আদানিকে কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার জন্য ওখানে পোর্ট করাবে বলে পশ্চিমবঙ্গের জমি, এবং পশ্চিমবঙ্গের কোন অংশের জমি? সেই অংশের জমি যা কিনা অত্যন্ত উপেক্ষিত বলে সারাক্ষণ যে প্রচারণাটা হয়, ঠিক আছে, তার অংশ দিয়ে দিয়েছে, কুচবিহারের পার্ট দিয়ে দিয়েছে 10,000 একর। এই যে কথাগুলি, তার মানে কি আসলে পশ্চিমবঙ্গ অংশকে বাংলাদেশ বানিয়ে দিয়েছে। বিজেপি জিজ্ঞেস করে চুপ করে না, ওসব আন্তর্রাষ্ট্রীয় পলিটিক্স আছে, জিও পলিটিক্স আছে, চায়না তাহলে ঢুকে যাবে। আচ্ছা চায়না বা কোনো রাষ্ট্র শুনেছো কে ঢুকে যাবে এর জন্য নিজের জমি অন্য রাষ্ট্রকে দিয়ে দিয়েছে, যাতে না থার্ড পার্টি কেউ ঢুকে যাবে? এ তো চায়নাকেও জমি দিয়ে দিয়েছে। আচ্ছা চায়না নয়, ঠিক আছে, বেশি শক্তিধর হোয়াট এভার,
বাংলাদেশের তোর থেকে এই শক্তি ধর তোর কি মালদ্বীপ, এবার কি আমাদের মালদ্বীপ লেভেলে হবে এখন আমাদের? হ্যাঁ, আচ্ছা তাও দিয়ে দিতে পারে। এ তো আদানি, আম্বানি, জিন্না, মোদি, গান্ধী, হর্ষদ মেহতা, মেহুল চোকসি, ঠিক আছে, মোহনদাস গান্ধী, ঠিক আছে, মেহুল চোকসি, নীরব মোদি, কমনালিটি আছে। মালদ্বীপের সঙ্গেও মাল দেওয়া নেওয়া করতে পারে। আমি আমাদের আলোচনার প্রায় মানে আলোচনা না, লাক্ষাদ্বীপ দিয়ে রে আর কিছু ওখানে ক্যাশ ফ্যাশ আমরা বিষয় একটা আড্ডা মারছি জাস্ট। হ্যাঁ হ্যাঁ, এদের কোনো বিশ্বাস নেই, এদের কোনো বিশ্বাস নেই ভাই। বাংলা ভাগ আর আর কি বলছে, পশ্চিমবঙ্গ যতদিন অখণ্ড থাকবে, এই মোদি যে প্ল্যানটা করছে যে আদানিকে ওখানে আরো পাইয়ে দেওয়ার জন্য তিস্তার জলটা, হ্যাঁ আমি এটাই বলছিলাম, তিস্তার জলটা এটা দিতে পারবে না। কেন এরা বাংলা ভাগটা করতে যত বয়ে গেছে, ওরা যত এখানে বাংলাদেশকে এই সব পশ্চিমবঙ্গের নানা জিনিস দিয়ে দিয়ে করতে পারবে, তত ওরা গুজরাটে ওদের যে কন্ট্রাক্টর যে আছে তাদেরকে মাঝে মাঝে দেখতে পাইয়ে দিলাম, তাহলে এবার আমাদের কিছু দেয়। আমরা জাস্ট একখানা এই যে দেখো বাংলাদেশে যে সব নানা রকম পালাবদল হলো, হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, হিন্দু মন্দিরের উপর আক্রমণ হয়েছে, পীরের মাজারের উপর আক্রমণ হয়েছে, সংস্কৃতি কর্মীদের উপর আক্রমণ হয়েছে, বঙ্গবন্ধু স্ট্যাচুর উপর আক্রমণ হয়েছে, ভাস্কর্যের উপর আক্রমণ হয়েছে, সিধুকারের উপর আক্রমণ হয়েছে, চরম অ্যান্টি ইন্ডিয়া ফিলিং, ভারত যাদের মামার বাড়ি, ঠিক আছে, বাংলা চাই তাড়াতাড়ি, ঠিক আছে, একদম আদানির বিজনেস ফেসিলিটি একটা ঢিলো করে, আদানির বিজনেস ফেসিলিটিতে একটা ঢিলো পড়েনি। এবং আজকের দিনে অ্যাজ অফ টুডে অনেকে, আচ্ছা টাটা নাকি জাতিতে না জাতিটা কি? গুজরাটি। আচ্ছা টাটারা গুজরাট, মাতৃভাষা গুজরাটি। আচ্ছা ওরা ধর্মে পার্সি, অনেকে পার্সি বলে বলে ওরা পার্সি, হ্যাঁ ওরা ধর্মে পার্সি, জাতিতে কি, হোয়াট ইজ দেয়ার স্ক্রিপ্ট? ওরা তো চলে এসেছিল পারস্য থেকে, তারপরে স্ক্রিপ্ট কি গুজরাটি, টাটাদের অরিজিনাল হোম গুজরাট। এখনো তুমি বাংলাদেশের, এখন তো বাংলাদেশের ধরো টিভি ফিভিতে লেটেস্ট অবস্থা জানতে তো মাঝে মাঝে আজকাল আমরা একটু দেখছি, আগে ধরো বাংলাদেশের টিভি দেখতাম না, গত কদিন ধরে অনেকে একটু চেক করছে, ও মা দেখেছি টক শো হচ্ছে, টাটা স্পন্সর্ড, কোনো চাপ নেই। এই বাঙালি হিন্দু হচ্ছে এদেরকে জাস্ট বোরের মতো, এবং তারপরে কি গরম করবে যাতে কিনা আমরা হিন্দু বাঙালিরা পশ্চিমবঙ্গে মুসলমান বাঙালির সঙ্গে আবার খাড়াখাড়ি করি, আমাদের জমি দিয়ে দেবে, এই করে দেবে। এবার একটাই কথা, ওদের স্লোগান কি, তার মানে ভোটের আগে নোয়াখালী, ভোট পেরোলে তিস্তা খালি, এটাই সিস্টেম। আমরা একেবারে বাংলা ভাগ হতে দেওয়া যাবে না ভাই, শোনো মাথায় রাখো, বাংলা ভাগ কে চায়? কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন, কেএলও ব্যান্ড অর্গানাইজেশন, আনন্দ মহারাজ চায়, আমি নাম করে বলছি অনন্ত মহারাজ চায়, যাকে ঠিক আছে, কেএলও চায় যে এই মুহূর্তে বিজেপি গভর্নমেন্ট যেটা আসামে আছে তার সেফ সেন্টারে আছে। কাকে সেফ সেন্টারে রাখছে, কোন কেএলওকে রাখছে? যারা কিনা ঘৃণ্য জামাতে ইসলামী এবং ঘৃণ্য খালেদা জিয়া বিএনপির সরকারের সময় বাংলাদেশে ক্যাম্প বানিয়ে অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস চালাতো, সেই কেএলও। মানে বুঝতে পারছো কাদের সঙ্গে, মানে কতটা এরা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাঙালির প্রতি বিদ্বেষ থাকলে কাদেরকে পর্যন্ত ইউজ করতে এদের কাছে কোনো ব্যাপার না। আর তোমায় কি বোঝাবে যেন এরা শেখ হাসিনার পক্ষে, আর যারা এই সব বোধহয় খালেদা ফালিদার পক্ষে, বুঝতে পারিস? তারপরে ধরো নেপাল, কাঠমান্ডুর যে মেয়র, ঠিক আছে, তার অফিসে একটা ছবি বেরিয়েছিল, অফিসে একখানা ম্যাপ আছে নেপালের, অবিভক্ত, মানে সেটার মধ্যে অবিভক্ত আবার কি, কালিম্পং, শিলিগুড়ি, দার্জিলিং এসব মিরিকে সব দেখানো আছে, এরকম একখানা। এবং মেয়র মানে এটা ওখানকার কোনো র্যান্ডাম লোক নয়, ঠিক আছে। পশ্চিমবঙ্গ নেপাল বর্ডারে কিন্তু কোনো আর্ম বিএসএফ নেই, সেখান থেকে ঢুকে ঢুকে এখানে এখন বলছে আলাদা রাজ্য চাই। তুই বুঝতে পারছি কেন চাইনি? বাংলা পক্ষ দাবি করে যে একদম ইলেকট্রিফাইড ফেন্স দিয়ে দাও ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ, যদিও আমরা দেখলাম
বিজেপি শাসিত এনডিএ শাসিত মেঘালয়ে বাংলাদেশি ইউটিউবাররা কি করে ঢুকতে হয় তা নিয়ে হা করে ভিডিও বানাচ্ছে, এত লজ্জার কথা। আবার একই সঙ্গে তাহলে আমরা তো রিলেটিভিয়ান চাই, এটা তো বলছে পশ্চিমবঙ্গ ভাগ করে দেবে, গোর্খাল্যান্ড ষড়যন্ত্র করছে। কে এলো যারা কিনা খালেদা জিয়া, জামাতে ইসলামী এরা ক্যাম্প বানাতো, মিলিটারি ট্রেনিং দিত, তারা এখন বিজেপির আশ্রয়, আর তারা বলছে পশ্চিমবঙ্গ ভাগ চাই। পশ্চিমবঙ্গ ভাগ একটি পশ্চিমবঙ্গ বিরোধী তথা ভারত বিরোধী একটা ইনিশিয়েটিভের অংশ, এবং যেহেতু কেন্দ্রে এখন এই গুজরাটের বেনিয়ারা ক্ষমতায় আছে, তারা মাল বোঝে, তারা মাল বোঝে, অত কিছু বোঝে না। 10,000 একর পশ্চিমবঙ্গের জমি তাহলে দিয়ে দেয়, কেউ করে? আজ পর্যন্ত শুনেছো কখনো জমি দিয়ে দিয়েছে? তবু চীনের সঙ্গে যেগুলো লড়ালড়ি করেছে, ঢুকে পড়েছে, ফুটে পড়েছে, এরকম নেই, কেউ চুক্তি করে দিয়ে এসছে, হাসিমুখে ফটো তুলেছে সাথে। আমরা একটা অন্যদিকে যাই, আমি খুব একটা ব্যক্তিগত জায়গায় যাই না কারোর সঙ্গে কথা বলার, যদিও আমাদের আড্ডা হচ্ছে। আমি গর্বদাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, হার্ভার্ডে তুমি গবেষণা করেছো, পিএইচডি করেছো, হার্ভার্ড থেকে আজকে কখনো সুন্দরবন, কখনো দক্ষিণ 24 পরগনা, কখনো উত্তর 24 পরগনা প্রান্তিক জায়গা, সুন্দরবন দক্ষিণ 24 পরগনাতে, হ্যাঁ আমি বলছি, এবং কখনো হাওড়া, কখনো হুগলি, বিভিন্ন জায়গায়, আমি বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, মানে এই যে একটা জার্নি, এই জার্নিটা তো তুমি চাইলে একজন গবেষণা করে আমেরিকাতে সেটেল হতে পারতে, বা সেখানে একজন গবেষক হিসেবে বা প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে থেকে যেতে পারতে। কোন ক্রেভিংসটা কাজ করলো ভেতর থেকে, বা কোন টানটা কাজ করলো যে হঠাৎ করে রাজনীতিতে এলে, এবং এইরকম একটা রাজনীতিতে? কারণ আমি আরেকটু জিনিস এটাকে আরেকটু স্পেসিফিকলি বলি, তোমার মতো আরো বেশ কয়েকজন আছে না, আমি তোমার মতো বলছি না, কারোর সাথে কারো তুলনা করা উচিত না, তাদেরকে আমরা দেখেছি যে তারা অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ, তারা বিভিন্ন কোনো রাজনৈতিক দলের থেকে তারা রাজ্যসভার টিকিট পেয়েছেন, তারা রাজ্যসভায় গেছেন, কিন্তু তুমি ওই পথটা না নিয়ে তুমি এই যে একটা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের পথে গেলে, যেটা কঠিন, যে রাস্তাটা খুব একটা সহজ নয়, কেউ গোলাপির পাপড়ি ছড়িয়ে দেবে না, কারণ মানুষকে তো বুঝতেই সময় লাগবে। আমার ধারণা প্রথম 2-3 বছর তোমাদের এটা বোঝাতেই সময় চলে গেছে যে তোমরা অ্যাকচুয়ালি কি করছো, যেটা তুমি প্রথমে বলছিলে যে এটা কি আমরা বাঙালি ইত্যাদি ইত্যাদি। তো এই যে জার্নিটা, তুমি কেন এই পথটাকে বেছে নিলে? বলে টিপিক্যালি কোনটা পার্টির হয়ে হবে, আর এমপি হতে ইচ্ছা হয় না, বলছি কোনটা পার্টির হয়ে হবে, তো টিকিট তো কোনটা পার্টি দেবে, ঠিক আছে? আমরা ভারতে বাঙালির জাতীয় সংগঠন, আমার যদি সিপিএম টিকিট দেয় ধরো রাজ্যসভায় পাঠাবো, তাহলে যারা তৃণমূল করা বাঙালি, কংগ্রেস করা বাঙালি, আদার্স ইভেন বিজেপি করা বাঙালি, তাদের মধ্যে চুপচাপ সাপোর্ট আছে। কয়েকটা জিনিস ঠিক লাগে, কিন্তু যদি মুসলিমদের এগেনস্টে বলো তাহলে ভালো লাগে, কিন্তু সেটা বলো না, ঠিক আছে? একটু মুসলিমদের এগেনস্টেও বলো না, এরকম বলে, কিন্তু আদারওয়াইজ ঠিক আছে, না রকম সিলেক্টিভে, কিন্তু তারা কিন্তু ওখানে খেড়ে যাবে সিপিএমের মাঠ। ধরো তৃণমূল টিকিট দিল, তখন যে সিপিএম, যে কংগ্রেস বা আদার্স, তারা তখন একই রকমভাবে খেলে যাবে। কংগ্রেস যদি টিকিট দেয় তাহলে বাকি খেলে যাবে। জাতীয় সংগঠন মানে কি? সমাবেশী, আমরা সকলের, আমাদের স্লোগানই তো হচ্ছে দলের ওপর জাতি, ঠুকে বলো ছাতি, দলের ওপর জাতি, ঠিক আছে? এই যে কথাটা বলা হয় এর একটা কারণ আছে। এর কারণটা হচ্ছে যে আমাদের বাংলায় আসলে বহু কাল ধরে তো জাতীয় সংগঠনের কোনো মানে দলের উপর সংগঠনের তো কোনো কালচার নেই, তাই জন্য লোকে মাপাচ্ছে সব বলে আমাদের ধান্দা কি তৃণমূল, সিপিএম, ঠিক আছে? দেখছি ক্যাশ খরচা হচ্ছে, পয়সা আসছে করতে গিয়ে ওই যেরকম গতকাল আমাদের অনেক টাকা উঠেছে, বলছি প্র্যাকটিক্যাল কথা। আজকে কত তারিখ? আজকে 12 তারিখ, 11 তারিখ রাত্রে হেভি টাকা উঠেছে, কারণ তার গত এক সপ্তাহ আমরা খুব অ্যাক্টিভ ছিলাম করে আমরা আমাদের কিউআর কোডটা দিয়েছি। আমাদের এই এসবিআই বাড়ির কাছে গ্রিক অর্থোডক্স গ্রিক চার্চ যেটা রয়েছে মায়ের মন্দিরের উল্টো দিকে, ওখানে আমাদের অ্যাকাউন্ট, ঠিক আছে? আমাদের যে ট্রাস্টে আমরা অপারেট করি, তোমাদের পুরো সংগঠনের টাকাটাই মানুষের, মানে বাঙালির টাকা দিয়ে চলে। হ্যাঁ, বাঙালির থেকে, সব রকম মানুষের থেকে। তথাগতদের অভিযোগ অনুযায়ী জামাত টাকা দেয় না, অভিযোগ তৃণমূল টাকা দেয় না, কী করে দেবে তৃণমূল জামাতের, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে যে, আর দ্বিতীয় কথা হচ্ছে দেখো, এগুলো যে কে টাকা দেয় এগুলো তো ওপেন চেক করতে পারে যে কোনো রকম একটা কেন্দ্রীয় বা রাজ্য এজেন্সি, র, ইডি, সিবিআই, পিবিআই, কী সব আছে, আইটি,
এটা তো এমন নয় যেটা কোনো গোপন একটা যাই হোক, কথা কথা রাজ্যসভার এমপি হওয়ার না না ইচ্ছা নেই। এবার কথাটা শোনো যে জিনিসটা তুমি বলছো যে একটা সংসদীয় জিনিস, ঠিক আছে, আমরা এটা মনে করি যে বাঙালি জাতির স্বার্থের কথা বলতে গিয়ে আমরা কোনো রকম দলীয় অনুশাসন মানব না। বাংলা পক্ষ তো একটা নিজের দলের- রাজনৈতিক দল, বাংলা পক্ষ, সংসদীয় গণতন্ত্রের হ্যাঁ রাজনৈতিক দল, এটাও বলছি না, রাজনৈতিক দল, আমরা রাজনৈতিক সংগঠন, সংগঠন, জাতীয় সংগঠন, হ্যাঁ জাতীয় সংগঠন, ঠিক আছে, যে জাতীয় সংগঠন অবশ্যই রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সবের মধ্যে রয়েছে। সেই রাজনৈতিক জাতীয় সংগঠন কি কোথাও না কোথাও গিয়ে বাঙালি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে না? 100% করতে চাই আমরা তো সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, এসইউসি পশ্চিমবঙ্গে প্রতিটি দলকে বাংলা পক্ষ বানিয়ে দিতেছে। কিন্তু এটা তো তুমি বলছে একটা সিট, একটা রাজ্যসভা, না, আমি আমরা চাই যে পশ্চিমবঙ্গের বিধানসভার 296টা সিট এবং 42টা সাংসদ সব বাংলা পক্ষর হোক। 94 না আমাদের 42, 294, ঠিক আছে, সবকটা বাংলা পক্ষর হোক, আমরা ফুল। না বুঝতে পারছি, তুমি যেটা বলছিলে এক, আমরা বলছি সব। পশ্চিমবঙ্গে তো বাঙালি পক্ষ থাকবে, তো কার পক্ষ থাকবে? বিহার পক্ষ থাকবে পশ্চিমবঙ্গে। এবং আমি সেটা বলতে চাইছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিকে এটা সম্ভব, এটা কি সম্ভব? মানে শুধু মানে দলীয় রাজনীতি থেকে বেরিয়ে সংসদীয় গণতন্ত্রের আমরা তো বেরোয় না, রাজনীতি, ঢুকিয়ে নি কখনো। হ্যাঁ, শুধুমাত্র এই রাজনীতি করে পশ্চিমবঙ্গের বৃহৎ অংশ, প্রায় 10 কোটি মানুষকে, তাদের ভাবনাকে বা তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব কোনোভাবে? এই এবার এতগুলো বাইরের লোককে দাঁড় করালো তৃণমূল, বিজেপি সকলে, ঠিক আছে, শত্রুঘ্ন সিনহা, পবন সিং, তারপরে কি ওটা? কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, কৃষ্ণ কল্যাণী, ঠিক আছে, সাজদা আহমেদ, তোমার এখানেও দাঁড়িয়েছিলেন সায়রা শাহ হালিম, ফায়রা শাহ হালিম, রাইট, তারপরে এস আলুওয়ালিয়া, রাইট, এর আগেও দাঁড়িয়েছে প্রচুর। এই বহিরাগত কথাটা কেউ বলে না, এটাই বাংলা পক্ষ এফেক্ট। আমি এইটাই বাংলা পক্ষ এফেক্ট যে আজকে সকলকে একটু আমতামতা করতে হচ্ছে। আগামী দিনে আমরা আশা করি, আমরা এবার কথা বলা শুরু করেছে, আগামীবার দলগুলো এইসব ক্যান্ডিডেট দিতে ভয় পাবে। স্পেসিফিক রাজনৈতিক দল হিসেবে অর্জুন সিং, টু বি স্পেসিফিক রাজনৈতিক দল হিসেবে কি আমরা অর্জুন সিংকে টার্গেট নিয়েছিলাম, খুব স্পষ্ট কথা। ও যে এইটা কারণ ব্যারাকপুর কনস্টিটিউয়েন্সিটা না একটা অদ্ভুত নড়বড়ে জায়গায় ছিল, ওটা আসানসোল হয়ে যাওয়ার চান্স ছিল। মানে আসানসোলে দেখো, তৃণমূল ওখানে মুনমুন সেন দিল, হারলো, দোলা সেন দিল, হারলো। তৃণমূল কি সিগন্যাল পেলো যে ওখানে তো দেশওয়ালি দিতে হবে, কারণ দেশ বাঙালি হচ্ছে এদিক ওদিক, সে নানা জিনিসে বিভক্ত, সে দিয়ে, কিন্তু দেশওয়ালি এক কাটটা মারবে, ঠিক আছে, ওটাই তো ওদের ঐক্যই ওদের শক্তি, বাঙালিকেও শিখতে হবে, ঐক্যই শক্তি। তো এটা হলো, এবার আমরা যেটা বুঝতে পারছিলাম, এইবার যদি ইয়েতে ব্যারাকপুরে অর্জুন সিং জিতে যায়, তৃণমূল সহ সকল দল, সিপিএম সকল দল এই সিগন্যালটা ভাবে এখানে আমাদেরও দেশগুলো দিতে হবে, অর্থাৎ ব্যারাকপুরটা ফুল আসানসোল হয়ে যেত, অর্থাৎ একটা সন্ধিক্ষণে ছিল এই সিটটা। আমরা খুব স্পষ্ট বলেছি, ওপেন বলেছি যে আমরা বাঙালি এমপি চাই, ঠিক আছে। অনেকে বলেছে যে মানে এসবের ফলে কিছু হয়নি, সব নাকি সব উঠে টুটে ভোট দিয়েছে। আমরা তাদের একটাই কথা বলতে চাই, ঠিক আছে, আচ্ছা এটা কল্পনা করুন তো, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ধরুন কোনো বাঙালি নেই, কে জিতত? কে? আমি এটা পাবলিকে জানে। ইনফ্যাক্ট যারা মনে করেন যে সকলে মিলে তাদের দিয়েছে, তারাও জানেন কি, ইনফ্যাক্ট তাদেরও সন্দেহ আছে কোনো কোনো ক্ষেত্রে, যে ছেলেটা আমার ঝান্ডা নিয়ে মিছিলে যাচ্ছে, সে ভোটটা কি আমাদের দেয়? আমার মনে হয় দেয়। আচ্ছা, আমার মনে হয় দেয়। আমি স্পেসিফিক্যালি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে রাজনৈতিক বা রাদার যদি অর্জুন সিং জিতে যেত, যাদের আমাদের এখানে ওই ওয়ার্ডে চুন্নু আছে, সেই ওয়ার্ডে মুন্নু আছে, এগুলো যারা বলছে, তারা সেই কোনো চুন্নু বা মুন্নু কি আর তৃণমূলে থাকতো? আমি একটা স্পেসিফিক প্রশ্ন করি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে কবে আত্মপ্রকাশ করবে বাংলা পক্ষ? কখনোই না,
কোনোদিন করবে আমরা জাতীয় সভা, আমরা সব রাজনৈতিক অন ক্যামেরা আমরা সব রাজনৈতিক দলকে বাংলা পক্ষ বানাতে এটা চাই। অন ক্যামেরা এই তো আর ক্যামেরা যে কাছে আনো ক্যামেরা, এটা গর্গ চ্যাটার্জি অন ক্যামেরা বলেছে আমরা বাংলার প্রতিটি রাজনৈতিক দলকে বাংলা পক্ষ বানিয়ে দিতে চাই। এই একটা রাজনৈতিক দলের কথা বলছি। আমরা পশ্চিমবঙ্গে চাই যে পাওয়ারে বাংলা পক্ষ, অপোজিশনে বাংলা পক্ষ, অ্যাসেম্বলিতে ঢোকার যে চেষ্টা করছে থার্ড ফোর্থ ফিফথ পার্টি তারাও বাংলা পক্ষ। আচ্ছা, আমরা শুধু বাংলা পক্ষময় চাই। তার মানে অন ক্যামেরা গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষর সাধারণ সম্পাদক পরিষ্কার বলছেন যে রাজনৈতিক দল হিসেবে মানে ভোটের একদম সংসদীয় গণতন্ত্র, আমরা রাজনৈতিক সামাজিক সংগঠন তো সংসদীয় গণতন্ত্রের রাজনৈতিক দল হিসেবে সংসদীয় গণতন্ত্রের অর্থাৎ ভোট রাজনীতিতে বাংলা পক্ষ কোনোদিন আসবে না, একদম স্পেসিফিক্যালি তিনি এটা বললেন। আমি জাস্ট ওয়ান লাইন করে শুনবো, ওয়ান লাইন বলবে একজনের সম্পর্কে। প্রথম আমি শুনবো হিমন্ত বিশ্ব শর্মা। ঠিক আছে, ওয়ান লাইনার বা একটা স্পেসিফিক শব্দ ব্যবহার করতে পারো এদের সম্পর্কে। হিমন্ত বিশ্ব শর্মা শার্প, প্রচন্ড শার্প। ঠিক আছে, সে এজিপি করেছে, হ্যাঁ অগপ করেছে, মাঝে শোনা যায় উলফার ক্লোজ ছিল, আচ্ছা, তারপরে কংগ্রেস করেছে, এখন বিজেপি করেছে, মুখ্যমন্ত্রী হয়েছে, এবং সব দলের নেতাই নাকি তার পকেটে। বলা হয় নর্থ ইস্টের পিএম। ওটা অসংসদীয় কথা। ভারত একটাই রাষ্ট্র, একটাই কেন্দ্রীয় সরকার আছে এবং একটাই পিএম আছে। এটা আমরা বলছি না, ফ্যানেরাই বলে মাস্ট বি ভেরি শার্প, মাস্ট বি ভেরি শার্প। এটা হাদাবোদা লোক হতে পারে না। এটা নওশাদ সিদ্দিকী পশ্চিমবাংলার মাটিতে হিন্দু বা মুসলমান এই আত্মপরিচয় কেন্দ্র করে যে কোনো রাজনীতি হচ্ছে বাঙালির সঙ্গে জাতিদ্রোহিতা। তাই এরকম একখানা ইয়াং ছেলে, সে তার সার্ভিসে, এবং সে যেহেতু একটা স্পিরিচুয়াল লেগাসির পরিবারের ছেলে, ঠিক আছে, সে সেই পরিবারের বাংলার মুসলমান বাঙালির কাছে যে শ্রদ্ধার জায়গাটা আছে সেটা মেনটেন করুন। বাপ ঠাকুরদার নাম যেন কলঙ্কিত হওয়ার মতো কাজ কারো করা উচিত না। মোহাম্মদ সেলিম পশ্চিমবঙ্গের যে দলকে আমরা অপোজিশনে দেখতে চাই তার রাজ্য সম্পাদক উনি, ঠিক আছে। তাই বলবো যে বাংলা পক্ষ সম্বন্ধে আলতু ফালতু নেগেটিভ স্টেটমেন্ট না দিয়ে যে ইয়াং ছেলেগুলো সৃজন, শতরূপ থেকে শুরু করে, ঠিক আছে, দীপশিতা, মীনাক্ষী সারাদিন খাটছে, তাদেরকে সাপোর্ট দিন, ঠিক আছে, এবং বাঙালিকে স্বপ্ন দেখাতে শিখুন। এবং একই সঙ্গে যেটা বলবো যে ধন্যবাদ জানাই যে আপনি যখন প্রথম রাজ্য সম্পাদক নির্বাচন হয়েছিলেন, প্রায় প্রথম উক্তিটি উর্দুতে বেরিয়েছিল, আচ্ছা, আমরা সেটা পয়েন্ট আউট করে দিয়েছিলাম। তারপরে পরবর্তী 4 দিনে তার এতগুলো উক্তি ফেসবুকে বাংলায় বেরিয়েছিল, আমরা খুশি হচ্ছি। দিলীপ ঘোষ হচ্ছে বাংলা যে 47 সাল থেকে হিন্দি সাম্রাজ্যবাদী আগ্রাসনে রয়েছে, তার ফলে অনেক বাঙালি মনে যে রাগটা রয়েছে, কিন্তু রাগের কারণ খুঁজে পায় না, ঠিক আছে, তার বহিঃপ্রকাশ, ঠিক আছে। অর্থাৎ এই রাগটা তৈরি হওয়া জাস্টিফাইড। এই রাগটা অনেকে শেয়ার করে, কিন্তু রাগের সমাধান তার কাছে নেই, ঠিক আছে। এমনিতেও সে বাঙালি হয়ে অত্যন্ত খুব খারাপ লেগেছিল, এটা 2021 নির্বাচনের কথা। সে তখন জাস্ট আগে, সে তখন রাজ্য সভাপতি, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে কার্জন গেট টু সামথিং কাছাকাছি 16 ডিস্টেন্স, 200-500 মিটার হবে, একটা রোড শো হচ্ছিল। এটা বড় ওই সেই গাড়ি হয়, ওপরে 3টে, একটা অমিত শাহ, নাড্ডা, আলুওয়ালি, এইসব করা হয়েছে, ওপরে সব কটা বাইরে, কেউ বাঙালি না। আর দিলীপ ঘোষ তলা হাঁটছে। দিলীপ ঘোষের কোথাও লেগেছে কিনা জানি না, আমার বুকে লেগেছিল।
যে এবারটা কিন্তু বাঙালি বলে হাঁটাচ্ছে। ইউপিতে টপ কে বিজেপির যোগী আদিত্যনাথ এবার হাঁটাতে পারতো, 3টে লোক ওখানে ইয়ে করে যাচ্ছে। শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী যদি তার নিজের পরিচিতি আগামী প্রজন্মের কাছে একটি জাতিদ্রোহী হিসেবে না লেখাতে হয়, তাহলে সে ওই নারদা ফারদায় যেরকম সময় করে যেসব চপ মুড়ি ফুড়ি এগুলো নিয়েছে, ঠিক আছে, ওটা টাকা ছিল না, চপ মুড়ি এগ রোল ঘুগনি, ঠিক আছে, মোয়া এসব নিশ্চয়ই ছিল। তো ওইগুলো ব্যবহার করে যদি একখানা সে নিজের রাজনৈতিক দল খুলতে পারে, তাহলে অনেকটা, তাহলে একটা সে একটা যে কোনো কিছু তার একটা ভিত্তি আছে এটা তার প্রমাণ পাবে। অন্তত পূর্ব মেদিনীপুরের লোক হিসেবে অজয় মুখোপাধ্যায় করেছিলেন একটা সময়। অজয় মুখোপাধ্যায় কে আর এটা কি, ঠিক আছে, অজয় মুখোপাধ্যায় আসলেই মুখ্যমন্ত্রী হিসেবে মুড়ি খেত, আর এ টাকা নেয় মুড়ি বলে চালায় প্যাকেটে, ঠিক আছে, এই দুটোর মধ্যে তফাৎ রয়েছে। তবে বাংলা পক্ষ যে পলিটিক্যাল লাইন, ঠিক আছে, সেটা খুব ক্লিয়ার। ববি শুভেন্দু ভাই ভাই যে ভিতরে দেখতে, আমি এর পরের নামটাই সেটাই রেখেছিলাম, বিরাট হাকিম। গয়া থেকে আসা, গয়ার লোক, গয়ার লোক, আমার কাউন্সিলর, মানে আমার ওয়ার্ডের, খুব দুর্ভাগ্যজনক, এবং আমার শহরের মেয়র। আমরা চাই কলকাতায় বাঙালি মেয়রই না, আর গোয়া থেকে মেয়র আনে না। বিরাটে কিন্তু দুর্গাপুজো করেন, গোয়া লোকে পিন্ডি দিতে যায়, মেয়র আনে না, দুর্দান্ত দুর্গাপুজো করেন। হ্যাঁ ঠিক আছে, আমার পরিবারও করে। গয়া থেকে লোক না আনলে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হবে না, এটা আমার মনে হয় না, ঠিক আছে। এখনো সেই দুর্দিন পশ্চিমবঙ্গের হয়নি, এবং ভেবে দেখেন শুধু শুধু একে পয়েন্ট আউট করে লাভ নেই, ঠিক আছে। এ তোমার আসানসোল, যেটা একটা বড় শহর, জিতেন তিওয়ারি এটা মেয়র হয়ে বসছিল, ছিলেন আগে, হ্যাঁ। তারপরে এই শিলিগুড়ির মেয়র কে হয়ে গেছিল সিপিএম এর সময়, অশোক আগরওয়াল। লোকালি নামটা খোঁজ নিয়ে, অশোক ভট্টাচার্যের নাম অশোক ভট্টাচার্য জন্মগত, কিন্তু তার বিহেভিয়ার দেখে অনেকে বলে তার নাম অশোক আগরওয়াল, ঠিক আছে। তাহলে শিলিগুড়ি, আসানসোল, কলকাতা যদি অশোক আগরওয়াল, জিতেন তেওয়ারি আর ফিরহাদ হাকিম ববি হয়, ঠিক আছে, তাকে তো বাংলা পক্ষ দরকার পশ্চিমবঙ্গে। এই কারণেই তো পশ্চিমবঙ্গে বাংলা পক্ষ দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব কম বয়সে এমপি, ঠিক আছে, এখনো 40 হয়নি। এবং এই যে আমি ইনফ্যাক্ট চাইছিলাম যে তুমি যেটা মোহাম্মদ সেলিমের কথা বললে, এই মোহাম্মদ সেলিম না বলে তুমি সৃজন ভট্টাচার্য বলতে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে সব একই জেনারেশনের লোকজন। আমরা চাই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে এরা বাংলার আগামী দিনের শুধু লিডারশিপ না, প্ল্যানগুলো বলতে থাকুক, যে সামনে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই বাংলাকে, কি কি প্ল্যান, কি কি রূপরেখা, ঠিক আছে। কারণ আমরা কিন্তু একটা নেতৃত্বের ক্রাইসিসে ভুগছি, সারা বাংলার একটা নেতৃত্বের ক্রাইসিসে ভুগছি, ঠিক আছে। এবং যেহেতু সেটা সিপিএমে কিছুটা মীনাক্ষী মুখার্জিকে একটা চেষ্টা করছিল, তৃণমূলে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলে আগামী দিনে এরা কি ভাববে, কি করবে, কি করছে, কি প্ল্যানিং, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে বাঙালির অধিকার রক্ষায় কি প্ল্যানিং, সেটা আমি জানতে চাই। তার কারণটা হচ্ছে যে এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আগামী দিনে আর কিছু থাকবে না। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্য দলের যারা তার একই যুবা বয়সের যে নেতৃত্ব, তাদের অবশ্যই ফ্রেশ মানে একটা কনসেপ্ট আছে, ফ্রেশ ফিলিং আছে, তার অনেক বেশি সাবলীল নানা এই সময়কার নানাভাবে বলতে বুঝতে, কিন্তু আমরা সেটা
সেটা থেকে বাঙালি কি এক্সপেক্ট করতে পারে এইটা আমরা জানতে চাই। তবে একটা কথা, এটা অবশ্য যেহেতু আমরা শুধু একটা জাতীয় সংগঠন করি না, আমরা পলিটিক্যাল অবজারভেশনও তো করতে হয়, ঠিক আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা যতবার বলেন, বাংলার আমার একটা খুব স্পেসিফিক মনে পড়ছে 2024-এর লোকসভা নির্বাচনের ক্যান্ডিডেট উনি ডিক্লেয়ার করছেন 10ই মার্চ ব্রিগেডে, এবং উনি যখন ডিক্লেয়ার করছেন তখন ওই র্যাম্প দিয়ে হেঁটে আসা, খুব মানে ওটা তো খুব একটা অদ্ভুত জিনিস ছিলই বাংলা রাজনীতিতে। তিনি কখনো বলছেন না তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তিনি অ্যানাউন্স করছেন অন ক্যামেরা অন স্টেজ কয়েক লক্ষ মানুষের সামনে বাংলার হয়ে লড়াই করবেন। রাইট, মানে আমি যেটা বলছি যে এবার এই বাঙালির হয়ে লড়াই করাটার কথাও যেন আসে, কারণ বাংলার হয়ে লড়াই করবে হয়তো আমি যদি কীর্তি হাঁটতে শুরু করে তখন চাপ হয়ে যায়, রাইট? ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে তৃণমূল দলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে, কারণ সবার একটা এজের বিষয় রয়েছে, সব কিছু, আমরা কেউই চিরকাল থাকবো না। তখন আশা করবো যে ব্যাপারটা আরও বাঙালি কেন্দ্রিক যেন নীতিমালা পশ্চিমবঙ্গের যারা এই সময়কার যুব নেতৃত্ব ইনক্লুডিং অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আমি ভারতের বাঙালি জাতীয় সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে অবশ্যই এক্সপেক্ট করি। এটা এক্সপেকটেশনটা থাকবেই, কারণ তারা আমাদের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য আমাদের ভবিষ্যৎ, এরাই আমাদের ভবিষ্যৎ, এরা আমাদের রাজনীতির তরুণ যদি থিওরি নয়, তরুণ যদি থিওরি নয়, যদি এখন প্রতিটি পাড়া ভাটপাড়া হয়ে যায় হয়তো তারাই ভবিষ্যৎ। পবন সিং হয়তো তারাই ভবিষ্যৎ, যদি প্রতিটি পাড়া ভাটপাড়া হয়ে যায়, প্রতিটি পাড়া টিকিয়া পাড়া হয়ে যায়, ঠিক আছে, প্রতিটি পুর যদি মোমিনপুর হয়ে যায়, তাহলে এটাই ভবিষ্যৎ। নাম বল, মমতা বন্দ্যোপাধ্যায়, ওয়ান লাইনার। পশ্চিমবঙ্গ ভিত্তিক একটি দলের প্রতিষ্ঠাতা, যেটা একটা বিরাট ঘটনা, যদিও প্রথমবারের ঘটনা নয়, অজয় মুখোপাধ্যায় এই জিনিসটি করেছিলেন, ঠিক আছে? আবার এমন এক দলের প্রতিষ্ঠাতা যেটাকে ভারত জুড়ে সকলে বাঙালির দল মনে করে, তৃণমূল কংগ্রেস দল নিজে ছাড়া, ঠিক আছে? আর তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন থাকবে একজন বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গে কংগ্রেস 5%, সিপিএম হয়তো ওরকম 6-7%, মুসলমান 27%, বিজেপি 37%, তৃণমূল 48-49%, হিন্দু 69%, কিন্তু বাঙালি 86%। যদি একবার সাহস দেখাতে পারবেন, ঠিক আছে, 50 বছর করে তৃণমূলকে সরাতে পারবেন না, তোমার সাহস দেখা। অনেক ধন্যবাদ। হোয়াট বেঙ্গল থিংস টুডে পডকাস্টের অতিথি ছিলেন গর্গ চট্টোপাধ্যায়, তার সঙ্গে অনেকক্ষণ আলোচনা হলো, দীর্ঘ আলোচনা হলো। আশা করি আপনারাও এই আলোচনার সঙ্গী হয়ে উঠতে পেরেছেন, এই আলোচনা আপনাদেরকেও ছুতে পেরেছে। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, এবং শুধুমাত্র সেটা রাজনীতি বা সমাজ বা বাঙালি জাতীয়তাবাদ নয়, অনেক বিষয় নিয়ে, তার মধ্যে ইতিহাস এসছে, তার মধ্যে তার পছন্দ এসছে, নানা দৃষ্টিকোণ থেকে আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করব এরপরেও আমাদের সঙ্গে যে অতিথিরা আসবেন তাদের সঙ্গে এই সবটা নিয়ে আলোচনা করতে, আলোচনার চেয়েও বেশি আড্ডা করতে, এবং ইনফর্মাল যে আড্ডাটা, সেই আড্ডাটাকে আমরা কন্টিনিউ রাখবো। বাঙালিরাই দেখছেন মোস্টলি, দিকে যতক্ষণ অনলাইন দেখছেন, এটা কিন্তু রেভিনিউ, ঠিক আছে? এবং এই রেভিনিউ যদি তাদের কাছে পৌঁছয় যারা আপনার স্বজাতি, অর্থাৎ আপনার ঘরে আগুন জ্বললে যার গায়ে তাপ লাগবে, তাদের কাছে গেলে আপনি বাংলার বাস্তবতা দেখতে পাবেন। আর যারা বহুদূরে বসে গেছে, আপনি যদি হিন্দি, উর্দু এইসব কন্টেন্ট দেখেন, দিল্লির কন্টেন্ট দেখেন, তাহলে আপনি ভেসে গেলেও তাদের কিছু এসে যাবে না, আপনার ভাষার ভিডিওই দেখাবে তখন, ঠিক আছে? ফলে হোয়াট বেঙ্গল থিংস টুডে একটি বাঙালি মালিকানাধীন ইউটিউব উদ্যোগ। এটা যেরকম লাইক এবং সাবস্ক্রাইব করবেন,
অন্যান্য বাঙালি মালিকানাধীন এরকম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? টাকা নিজের মধ্যে ঘোরাতে হবে, এটাকে স্বদেশী বলে, এবং চেতনাটা ও নিজেদের মাটি থেকে তৈরি করতে হবে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, এর মধ্যে একটা উজ্জ্ব শব্দ রয়েছে, ঠিক আছে? ইন্ডিয়া থিংস টুমরো। তো বহুদিন এসব এখন তারা বা তাদের কথা ভেবে লাভ নেই, এবার শুধু হোয়াট বেঙ্গল থিংস টুডে এইটুকুই যথেষ্ট। এবার নিজেদের কথা ভাবার সময় এসছে।